আমার গত ক্লাসের পড়া ছিল ক্রিস্টোলারের, আমি পূর্ব শর্ত পর্যন্ত পড়িয়েছিলাম। আমি একটু আবার রিক্যাপ করিয়ে নেই তোমাদেরকে। সেটি হচ্ছে ক্রিস্টোলারের সেবা কেন্দ্র কি বলছে, একটি হ্যামলেট থেকে এসএমএসএ পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠানই যদি কোনো সেবা ওই এলাকায় বা তার পার্শ্ববর্তী এলাকায় যদি সেবা প্রদান করে তাহলে সেটি হচ্ছে সেবা কেন্দ্র। তাহলে একটি ছোট্ট অংশ থেকে একটি বৃহৎ অংশ সেটি হতে পারে। আচ্ছা, তারপরে বলেছিলাম যে ক্রিস্টোলার কে ছিলেন। বলছিলাম ক্রিস্টোলার একজন জার্মানির অর্থনীতিবিদ এবং সেই জার্মান অর্থনীতিবিদ 1932 সালে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে দক্ষিণ জার্মানির বসতির উপর। পরবর্তীতে তার এই গবেষণা প্রতিবেদনটি বন্ধ নেন এবং ওয়েবারের তত্ত্বের ন্যায় কি হয়, অবস্থান তত্ত্বে পরিণত হয় এবং সেটি 1933 সালে খুব ভালোভাবে সেটি একটা প্রতিবেদন রূপে প্রকাশিত হয়। 1940 থেকে 1950 সাল পর্যন্ত ক্রিস্টোলারের 50 সালের মধ্যে ক্রিস্টোলারের এই তত্ত্বটি বহুল জনপ্রিয়তা লাভ করে। ক্রিস্টোলারের এই সেবা কেন্দ্রে যখনই সে তার অবস্থান তত্ত্ব, সেবা কেন্দ্র সম্পর্কিত অবস্থান তত্ত্ব প্রদান করেছিলেন, তখন সে 8টি শর্তের কথা বলেছিলেন। সে 8টি শর্ত পর্যন্ত আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। আজকে হচ্ছে তার পরের অংশ থেকে শর্তগুলো কি কি ছিল। শর্তগুলো ছিল প্রাকৃতিক সমতা এবং প্রাকৃতিক প্রতিবন্ধকহীন সমভূমি, সম উর্বরতা, সম্পদের সমবন্টন, তারপরে ছিল জনসংখ্যা সমবন্টন ও ঘনত্ব, তারপরে ছিল জনসংখ্যার সম আয় ও ক্রয় ক্ষমতা, 5 নাম্বারটি ছিল সমবিচলন ব্যবস্থা এবং জনপদের প্রত্যেকটি জনপদের মধ্যে কি থাকবে, সংযোগ স্থাপনের জন্য জনপদ থাকবে। সংক্ষিপ্ততম পথে 6 নাম্বারটি ছিল সংক্ষিপ্ততম ক্রেতা চলাচল এবং ন্যূনতম পথে ক্রয়, নিকটস্থ পথে ক্রয়, অর্থাৎ এই যে চলাচলটা দূরবর্তী হবে না, কাছাকাছি কোন এলাকা থেকে সে অবশ্যই ক্রেতা তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনবে। 7 নাম্বারটি পণ্য বিক্রয়ের সর্বোচ্চ দূরত্বের অপরিবর্তনশীলতা এবং পণ্য বিক্রয়ের সমমুনাফা। 7 নাম্বারটি ছিল পণ্য বিক্রয়ের সমমুনাফা, অর্থাৎ যেখানেই সে বিক্রি করুক না কেন দাম একই হবে, মুনাফা একই রকমই লাভ করবে। এখন হচ্ছে আমার এই যে তার তত্ত্ব, তার তত্ত্বের যে শর্তের উপর ভিত্তি করে সে একটি তার তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কি। ক্রিস্টোলারের মতে গ্রাম, শহর, নগর, মহানগর প্রভৃতি ছোট থেকে বড় সেবা কেন্দ্রগুলোর পারস্পরিক অবস্থান কোনো নৈসর্গিক ঘটনা নয়। নৈসর্গিক হচ্ছে প্রাকৃতিক কোনো ঘটনা না, সেটা যে প্রকৃতি এভাবেই তাকে সাজিয়ে দিয়েছে, বরং বিভিন্ন জনপদের আকর্ষণী শক্তির প্রতিযোগিতামূলক ক্রমবিকাশের ফল। ঠিক আছে, আমি আবার বলছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। ক্রিস্টোলার বলেন তার যে শর্তগুলো, সেই শর্তের উপর ভিত্তি করে সে বলেন যে গ্রাম, শহর, নগর, মহানগর প্রভৃতি ছোট থেকে বড় যে সেবা কেন্দ্রগুলোর পারস্পরিক অবস্থান, সেগুলো কোনো নৈসর্গিক ঘটনা না, তার মানে কোনো প্রাকৃতিক বিষয় না যে প্রকৃতি এভাবেই তাকে সাজিয়ে দিয়েছে। তোমরাও সেটা জানো যে এগুলো অবশ্যই প্রাকৃতিক বিষয় না, এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী গঠন করেছি। সেটাই ক্রিস্টোলার বলেছেন, বরং বিভিন্ন জনপদের আকর্ষণ শক্তির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতামূলক ক্রমবিকাশের ফলই হচ্ছে এই বিভিন্ন ধরনের সেবা কেন্দ্র, ছোট বড় মধ্যম সব সেবা কেন্দ্র। একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর গড়ে ওঠা বড় বড় সেবা কেন্দ্রগুলো অপেক্ষাকৃত দূরে এবং তুলনামূলক ছোট সেবা কেন্দ্রগুলো অপেক্ষাকৃত কাছাকাছি অঞ্চলের মধ্যে সেবা প্রদান করবে বা অবস্থান করবে। তার বিষয়টা হচ্ছে এরকম, ধরো এই একটা সেবা কেন্দ্র, তাহলে দেখো এখান থেকে তার যতটুকু দূরত্ব, যদি
কোনো এই এলাকানে আরেকটা অঞ্চল হয়, তাহলে এই অঞ্চলে যে দূরত্ব সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। তাই বলছে সে যে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর গড়ে ওঠা বড় বড় সেবা কেন্দ্রগুলো অপেক্ষাকৃত দূরে, তার মানে বড় সেবা কেন্দ্রগুলো থেকে দূরবর্তী মানুষরা কি পাবে, সেবা পাবে। কিন্তু যদি ছোট সেবা কেন্দ্র থাকে তাহলে কি হবে, ছোট ছোট সেবা কেন্দ্রগুলো থেকে মূলত পরস্পর কাছাকাছি অবস্থান করবে এবং কাছাকাছি অবস্থান করে একে অপরকে সেবা প্রদান করে থাকবে। আমি আবার বলছি, একটু মূল প্রতিপাদ্য বিষয়টা ভালো করে বুঝে নাও। ক্রিস্টোলার বলেন গ্রাম, শহর, নগর, মহানগর প্রভৃতি ছোট থেকে বড় এই যে সেবা কেন্দ্রগুলো পরস্পর অবস্থান কোনো নৈসর্গিক ঘটনা নয়, বরং সেটি কি একটি এই যে তার প্রতিযোগিতামূলক সেবা কেন্দ্রগুলোর মধ্যে একটি প্রতিযোগিতামূলক আকর্ষণের ফল। অর্থাৎ বড় বড় সেবা কেন্দ্রগুলো যে স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর একটা সেবা কেন্দ্র গড়ে উঠবে, যে এখানে এই জিনিসটাই বিক্রি করা হবে বা এই জিনিসটাই এখানে পাওয়া যাবে, এরকম এই যে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর গড়ে ওঠা সেবা কেন্দ্রগুলো অপেক্ষাকৃত দূরে এবং তুলনামূলক ছোট ছোট সেবা কেন্দ্রগুলো অপেক্ষাকৃত কাছাকাছি অবস্থান করে একে অপরকে সেবা প্রদান করে যাবে। এরপর হচ্ছে সে বলছে তার এই যে সেবা কেন্দ্র সেবা কেন্দ্র সেবা কেন্দ্র বলছে, সে সেবা কেন্দ্রগুলোর বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু জানি। এক, তার মূল প্রতিপাদ্য বিষয়ে কিন্তু সে বলেছে যে অপেক্ষাকৃত বড় বড় সেবা কেন্দ্রগুলো দূরবর্তী অঞ্চলে এবং ছোট ছোট সেবা কেন্দ্রগুলো পরস্পর কাছাকাছি অবস্থান করে সেবা প্রদান করবে। তাহলে তার বৈশিষ্ট্যই দেখো, প্রথমটি চলে আসছে, বড় বড় সেবা কেন্দ্রের কার্যক্রম হবে বহুবিধ। তার মানে সেখানে যে কার্যক্রম শুধু একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠলেও সেখানে সে আরো অন্যান্য কার্যক্রম প্রদান করবে। যেমন একটি বাজার ব্যবস্থা আমরা ধরি, যদি সেটি বৃহৎ বাজার হয় তাহলে অবশ্যই বাজারের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়, যেমন লেনদেনের বিষয়ের জন্য ব্যাংক, তারপরে ধরো মাপার জন্য যন্ত্র সেখানে বিক্রি করতে হবে বা মাপার যন্ত্র সেখানে থাকতে হবে, অন্যান্য যে বাজার কার্যক্রম পরিচালনা কমিটি থাকতে হবে, এই যে বিষয়গুলো সেগুলো অবশ্যই থাকতে হবে। বড় বড় সেবা কেন্দ্রের কার্যক্রম হবে বহুবিধ। তারপরে হচ্ছে বলেছে সে বড় সেবা কেন্দ্রের দূরত্ব একে অপর থেকে বেশি। আমার মূল প্রতিপাদ্য বিষয়ে যে সে কথাটি বলেছিল যে বড় বড় সেবা কেন্দ্রগুলো অপেক্ষাকৃত দূরে বা অনেক দূরের অঞ্চলকে সেবা প্রদান করবে, আর ছোট ছোট সেবা কেন্দ্রগুলো পরস্পর কাছাকাছি অবস্থান করে সেবা প্রদান করবে। ঠিক একইভাবে সে তার বৈশিষ্ট্য তাই বলেছে, বড় সেবা কেন্দ্রের দূরত্ব একে অপর থেকে অবশ্যই বেশি হবে। তারপর হচ্ছে একই শ্রেণীক্রমে অবস্থিত বসতিগুলো
প্রায় একই প্রকারের দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে। অর্থাৎ কোন একটি এলাকায় এই শ্রেণীক্রমে, ধরেটা এই রাস্তার পাশে যে বাড়িগুলো আছে, সে বাড়িগুলোর থেকে যে দ্রব্য সেগুলো প্রায় সম আকৃতির হতে হবে, সম প্রকৃতির হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তার 4 নাম্বার বৈশিষ্ট্য, সেবা কেন্দ্রের যে বৈশিষ্ট্য তিনি দিয়েছেন, সেবা কেন্দ্রগুলোর আকার যতই বড় হবে সংখ্যার দিক থেকে ছোট সেবা কেন্দ্রগুলো অপেক্ষাকৃত কম হবে। অর্থাৎ সেবা কেন্দ্র বড় যখনই সেবা কেন্দ্রগুলোর আকার যত বড় হবে তত সংখ্যার দিক থেকে ধরো একটা শপিং মলে সবকিছু কিনতে পাওয়া যায়, তাহলে আগে যখন আমরা বিভিন্ন ধরনের জিনিস কেনার জন্য বিভিন্ন ধরনের বাজারে বা মার্কেটে গিয়েছি, কিন্তু এখন যখন এক শপিং মলে সবকিছু পাওয়া যায় তখন কিন্তু আমরা তা যাই না, তখন আমরা একই সেবা কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের জিনিসগুলো কিনি। তাহলে সেক্ষেত্রে যে আরো ছোট ছোট সেবা কেন্দ্রগুলো সেটি ধীরে ধীরে কমতে শুরু করবে, কারণ তাতে তাদের ব্যবসার লস হবে। কারণ মানুষ কি করবে, সংক্ষিপ্ততম পথে থেকে তা চলাচল, তার মানে কাছাকাছি অঞ্চল থেকে সে যদি সব বিষয় পেয়ে যায় তাহলে অবশ্যই সে সেখান থেকে কেনাকাটি করবে। সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। এখন ক্রিস্টোলার তার এই যে সমস্ত বৈশিষ্ট্য দিল, মূল প্রতিপাদ্য বিষয় দিল, শর্ত দিল, সে বারে বারে বলছে সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্র, একটি সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্র। তাহলে এই বিষয়টাকে সে কি বলছে, আকার। ক্রিস্টোলারের সেবা কেন্দ্রের প্রভাব বলয়ের আকার। ক্রিস্টোলারের তার যে সেবা কেন্দ্র দিয়েছেন, সে সেবা কেন্দ্রের প্রভাব বলয়টি কিভাবে হবে, তার মানে সে কি রকম সেবা কেন্দ্রের কথা চিন্তা ভাবনা করেছেন। ক্রিস্টোলারের মতে প্রত্যেকটি সেবা কেন্দ্রই পশ্চাৎভূমি গোলাকার থাকলে, তার ধরো কোনো গোলাকার সেবা কেন্দ্র আছে, এই একটি সেবা কেন্দ্র, এই একটি সেবা কেন্দ্র, এই একটি সেবা কেন্দ্র, আবার এখানে একটি সেবা কেন্দ্র, ঠিক এইভাবে আবার আরেকটি সেবা কেন্দ্র, এখানে আরেকটি সেবা কেন্দ্র, এখানে আরেকটি সেবা কেন্দ্র গড়ে উঠছে এরকম গোল গোল এলাকা দিয়ে। তো তার মতে যদি এই সেবা কেন্দ্রগুলো যদি গোলাকার হয়, তাহলে এই যে এগুলোর মাঝে দেখো ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে এই এলাকাগুলো অবশ্যই কি থাকবে, অসেবিত থাকবে আর শূন্যস্থান থেকে যাবে। বাস্তবে যেটা নয়, কোন এলাকা অসেবিত থাকার কথা নয়, তার শর্ত অনুসারে প্রত্যেকটি এলাকায় কিন্তু সমভাবে বণ্টিত হবে। তাহলে যেহেতু অসেবিত থাকবে না, তাহলে সে মনে করলো তাহলে যদি কাছাকাছি নিয়ে যাই বৃত্তগুলোকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো একটির ভিতরে আরেকটি অতিক্রম করে চলে গেছে, তার মানে একটির ভিতরে আরেকটি অভ্যন্তরে প্রবেশ করেছে। তখন ক্রিস্টোলার জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে সমাধান প্রদান করেছে। তার মতে
যে এই যে স্যার বলেছেন যে সে বলছে যে যদি সেখানে গোলাকার হয়, পশ্চাৎভূমি যদি গোলাকার থাকে তাহলে সেবা কেন্দ্রগুলো পরস্পর অতিক্রম করবে, নয়তো কিছু শূন্য স্থান থেকে যাবে। এই যে দেখো অতিক্রম করছে, ঠিক আছে, তার মানে একটার ভিতরে আরেকটার অভ্যন্তরে ঢুকে যাচ্ছে, আর নয়তো শূন্য স্থান থেকে যাবে, ঠিক আছে। কিন্তু বর্তমানে কিন্তু বা যেটা কিনা আমরা বলি বাস্তবে সেটা কোনোদিনই সম্ভব নয়, কারণ তার শর্ত অনুসারেই সে বলেছে প্রত্যেকটি সেবা কেন্দ্র কি পাবে, সমান সুযোগ পাবে। তাই সে কি করলো, জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে এই যে পশ্চাৎভূমি বা প্রভাব বলয়ের আকার প্রদান করেছে। গোলাকৃতি পশ্চাৎভূমিকে তিনি সাধারণত ষড়ভুজে রূপান্তরিত করে পাশাপাশি এঁকেছেন এবং সেবা কেন্দ্রের মধ্যে অসেবিত এলাকার সে যে সমস্যাটি সেটি চিহ্নিত করেছেন। কিভাবে একটু দেখো চিত্রটা। ষড়ভুজ, 3 ভুজ, 4 ভুজ, 5 ভুজ, 6 ভুজ, ষড়ভুজ হয়েছে। আচ্ছা, আবার এখান থেকে দেখো 1 ভুজ, 2 ভুজ, 3 ভুজ, 4 ভুজ, 5 ভুজ, 6 ভুজ। ঠিক একইভাবে আবার এখান থেকে দেখো এই একটা তো রয়ে গেছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। ঠিক একইভাবে আবার দেখো এক, 2, 3, ঠিক আছে, 4, 1 2 3 4, এই হচ্ছে 5 আর এই হচ্ছে 6। আবার এখানে দেখো 1 2 3 4 5, এই হচ্ছে 6, ঠিক আছে। একটু সুন্দর করে আঁকি। আবার একইভাবে দেখো 1 2 3 4 5 6, একইভাবে দেখো 1 2, তারপরে হচ্ছে 3 4 5 6। তার মতে যদি ষড়ভুজ আকৃতি থাকে তাহলে আমাদের কখনোই আর এই সমস্যা হবে না, অর্থাৎ কোনো এলাকায় অশোভিত থাকছে না। বুঝা গেছে? তাহলে খ্রিস্টলার তার প্রভাব বলয় গোলাকার থেকে কিসে নিয়ে আসলো, জ্যামিতিক আকারে। সে তার যে ওই যে বসতি নিয়ে যে গবেষণা শুরু করেছিল, সে প্রভাব নিয়ে যখনই আলোচনা করেছে যে সেবা কেন্দ্র কিরূপ প্রভাব বিস্তার লাভ করবে, তখন বলছে যদি গোলাকার হয়ে থাকে তাহলে বলছে হয় সেখানে কি থাকবে, অধিক্রম হবে, নয় সেখানে অসেবিত এলাকা থাকবে, যেটা বাস্তবে বা তার শর্তের সাথে যায় না। তাহলে সে শর্ত পূরণের জন্য সে কি করলো, তার এই যে সেবা কেন্দ্রের যে প্রভাব বলয় বা এলাকা সেটিকে সে ষড়ভুজে রূপান্তরিত করলো, এবং ষড়ভুজে রূপান্তরিত করার ফলে সেখানে কি হলো, আর সেখানে কোনো অসেবিত এলাকা আর থাকতে পারছে না। বোঝা গেছে বাবা? আচ্ছা, এই যে খ্রিস্টলারের প্রভাব বলয়ের আকার, সেই প্রভাব বলয়ের আকারের পরবর্তীতে আমরা পড়ব আরেকটি বিষয়, প্রভাব বলয়টি ভালো করে দেখতে হবে, ঠিক আছে। খ্রিস্টলারের সেবা কেন্দ্রের শ্রেণীক্রম, এই যে বললাম প্রভাব বলয় সে ষড়ভুজ আকৃতি তৈরি নিয়ে আসলো, তার মানে বৃহৎ গোলাকার থেকে বৃত্তাকার থেকে আসলো ষড়ভুজ আকৃতি। এখন এই যে ষড়ভুজ আকৃতি আনলাম, সেটা শ্রেণীক্রমটা কি, হায়ারচিটা কি হবে, তার মানে তার উপর থেকে সর্বনিম্ন কি থাকবে এবং সর্বোচ্চ কি থাকবে, কারণ সেটা বলছে হ্যামলেট থেকে শুরু করে SMS এর পর্যন্ত। তাহলে প্রস্তাবিত সেবা কেন্দ্রের সর্বনিম্নে কে থাকবে? খ্রিস্টলারের মতে প্রস্তাবিত সেবা কেন্দ্রের সর্বনিম্নে থাকবে হচ্ছে হ্যামলেট।
সর্বনিম্নে যেহেতু আমি নিম্নেই দেখাই। ঠিক আছে বাবা, সর্বনিম্নে থাকবে কে? হ্যামলেট। এবং এইগুলি থেকে একটি অন্যটি 4-5 মাইল দূরে বা 7 কিলোমিটার দূরে অবস্থান করবে। এরকম থেকে হ্যামলেট থেকে শুরু করে বসতি বিভিন্ন বাড়তি সুবিধা দিয়ে তৈরি হবে পাড়া থেকে আরেকটু বড় ধরনের সেবা কেন্দ্র, মহল্লা থেকে আরেকটু বড় ধরনের সেবা কেন্দ্র, এখানে পর্যায়ক্রমে শহর, নগর, তারপরে হচ্ছে মেট্রোপলিটন, মেগাপলিস, বিভিন্ন সেবা কেন্দ্র গড়ে উঠবে। তার মানে এখান থেকে ধরো আরেকটু বড় সেটা এখানে ধরো বসতি ছোট আরো আছে, বসতির পরে এটা হচ্ছে হ্যামলেট বা পাড়া। ঠিক আছে, পাড়ার থেকে ধরো তার থেকে বড়টাকে বলছে গ্রাম, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়। ঠিক আছে, তারপরে ধরো তার থেকে একটু বড় যদি ধরি আমরা, সেক্ষেত্রে কি হতে পারে, ধরো এখান থেকে এটা শুরু হয়েছে, ঠিক আছে, তার মূলটা এখানে। এখন এটা ধরলাম শহর, শহর থেকে যদি বড় কিছু থাকে আবার সেটাকে আমরা ধরি নগর। আবার নগর থেকেও যদি আরো বড় আঁকতে যাই সেক্ষেত্রে আরেকটা হতে পারে। এরকম ধীরে ধীরে হবে, হায়ার যেটা হবে। তার মানে সবচেয়ে ছোট যেটা সেটা বলছে সে পাড়া বা ছোট্ট একটা বসতি বলতে পারি, এবং ধীরে ধীরে সেটা মেট্রোপলিটন, মেগাপলিস, বিভিন্ন সেবা কেন্দ্র গড়ে উঠবে। বাকি স্যারের বইয়ে 150 পৃষ্ঠায় এই চিত্রটি ভালোভাবে এঁকে দেওয়া আছে, তোমরা একটু দেখবে। আর তার মতে এই যে শ্রেণীক্রম, সেই শ্রেণীক্রম বা এই যে বসতি বা বসতির থেকে যে এক একটা সেবা কেন্দ্র, সেগুলো সাধারণত 5 থেকে 7 মাইল দূরে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে হায়ারটিটা ভালো করে দেখলা তো? সেবা কেন্দ্রের পর্যায়ক্রমিক অবস্থান, তার মানে সবচেয়ে ছোট যেটা সবার নিম্নে, এবং ধীরে ধীরে সেটি একে অপরকে কি করবে, কেন্দ্র করে আরো বৃহৎ রূপে পরিগণিত হবে। খ্রিস্টলারের সেবা কেন্দ্রে কিন্তু এই বিষয়গুলো সর্বাধিক। সে কিন্তু বৃত্তাকার থেকে এখন কিসে নিয়ে আসলো, ষড়ভুজাকৃতি, এবং ষড়ভুজাকৃতিটাকে সেভাবে বিশ্লেষণ বা বর্ণনা করে গেছেন। ঠিক আছে, এই হচ্ছে আজকে, তাহলে এই পর্যন্তই রাখলাম। ভালো করে পড়বে, এটুকু ভালো করে পড়ো, তাহলে বাকিটুকু আমরা ভালো করে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।